ফাইনালি অফিসিয়ালি OnePlus কিন্তু বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করলো। সো তার মানে হচ্ছিল এখন থেকে কিন্তু OnePlus-এর যে কোনো ফোনই আপনি আসলে অফিসিয়ালি বাংলাদেশ থেকে পারচেস করতে পারবেন, বা OnePlus-এর যে কোনো প্রোডাক্টই যেগুলো আসলে বাংলাদেশে লঞ্চ হবে সেগুলো আপনি কিন্তু অফিসিয়ালি বাংলাদেশ থেকে পারচেস করতে পারবেন। অ্যাকচুয়ালি এই বাংলাদেশে আসার কারণে আপনি আসলে কি কি বেনিফিট পাবেন সেটা, এবং যারা আসলে বাজেটের মধ্যে স্মার্টফোন কিনে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য OnePlus Nord N30 SE 5G এডিশন। সো অ্যাকচুয়ালি এই ফোনের মধ্যে কি আছে না আছে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো এট ফার্স্ট আসে হচ্ছিল OnePlus বাংলাদেশে লঞ্চ হওয়াতে আপনি আসলে কি কি বেনিফিট পাবেন। নাম্বার 1 হচ্ছিল অফিসিয়াল যে ফোনগুলো আছে সেগুলো অন্যান্য দেশের মতো বাংলাদেশে এখান থেকে লঞ্চ হবে। ফোন বলেন বা OnePlus-এর যে কোনো অ্যাক্সেসরিজ বলেন বা যে কোনো প্রোডাক্ট বলেন সেটা কিন্তু এখন থেকে বাংলাদেশেও লঞ্চ হবে, এবং সেটা ম্যানুফ্যাকচারিং বলেন বা হচ্ছিল অ্যাসেম্বলিং বলেন সেটা কিন্তু বাংলাদেশে হবে। এখন থেকে প্রোডাক্টের পিছনে মেড ইন বাংলাদেশ কথাটা আপনি আসলে দেখতে পাবেন। এখন থেকে OnePlus-এর যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর যে ওয়ারেন্টিটা আছে সেটা কিন্তু আপনি আসলে বাংলাদেশ থেকে ক্লেম করতে পারবেন, যেহেতু বাংলাদেশে অফিসিয়ালি এখন লঞ্চ হয়েছে। সো সেই ক্ষেত্রে আপনি আসলে অ্যাভেলেবেল পার্টসগুলো পেয়ে যাবেন। এছাড়াও একটা বড় প্রবলেম আছে, OnePlus-এর মাঝখানে কিছু ফোনের মধ্যে গ্রিন লাইন ইস্যুস ছিল, সেই ক্ষেত্রেও তারা একটা অফার দিচ্ছে। সো কাইন্ডলি হচ্ছিল OnePlus BD যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনি আসলে তাদের হেল্পলাইন আছে সেখানে যোগাযোগ করে আপনার আসলে ওই ফোনগুলো সার্ভিসিং করা যাচ্ছে কিনা তারা একটা ফ্রি অফার দিচ্ছে, এবং পেড অফার আছে, দুইটাই আছে। সো এখানে কিছু শর্ত আছে, সেই ক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করে দেখতে পারেন। যদি বাংলাদেশে আনঅফিসিয়ালও ফোন কিনে থাকেন সেই ক্ষেত্রে কিছু কিছু ভেরিয়েন্টের ক্ষেত্রে তারা কিন্তু ফ্রি অফ কস্টে ওই গ্রিন লাইন ইস্যুসগুলো সলভ করে দিবে, যেটা আমাদেরকে জানানো হয়েছে আর কি। বাংলাদেশে হওয়ার কারণে আপনি হচ্ছিল ফোনটার প্রাইসটাও একটু কম পাবেন, বিকজ হচ্ছে হলো আপনার ভ্যাট অ্যান্ড ট্যাক্সের ব্যাপারগুলো যেগুলো আছে সেক্ষেত্রে একটা বেটার একটা হচ্ছিল প্রাইস অফার করতে পারবে। এই হচ্ছে OnePlus Nord N30 SE বক্স 5G আর কি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন মেড ইন বাংলাদেশ। সো নাইস টু সি। বক্সটা খুলে ফেললাম। বক্স খোলার সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে অ্যাক্সেসরিজ বক্স, যেখানের মধ্যে আপনি হচ্ছিল কুইক স্টার্ট গাইড পাচ্ছেন, দেন হচ্ছে হলো আপনার সিম ইনজেক্টর টুল, অ্যান্ড হচ্ছে হলো একটা ক্লিয়ার কেস পেয়ে যাচ্ছেন আউট অফ দ্য বক্স, অ্যান্ড কেস কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে। এছাড়া হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। সো নাইস টু সি। দেন হচ্ছিল 33 ওয়াটের ফাস্ট চার্জার আপনি কিন্তু আউট অফ দ্য বক্সই পেয়ে যাচ্ছেন, এবং উইথ প্রোটেকশনের। দেন হচ্ছিল OnePlus-এর যে চিরুচেনার রেড কালারের আপনার হচ্ছিল টাইপ সি কেবল। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, দুইটা কালারে পাবেন। সো আপনার কাছে যেটা পছন্দ সেটা নিতে পারেন। সো এইখানের মধ্যে আপনার হচ্ছিল প্রেসেবল বাটন অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একটাই মানে বাটন, অ্যান্ড সাথে হচ্ছিল ভলিউম আপ ডাউন বাটন। এই পাশের মধ্যে পাচ্ছেন 3.5mm হেডফোন জ্যাক, মাইক, এবং হচ্ছিল টাইপ সি, এবং হচ্ছিল আপনার স্পিকার গ্রিল। আর এই পাশের মধ্যে পেয়ে যাবেন হচ্ছে সিম ট্রে। সো আমরা আসলে খুলে দেখি। সো এখানের মধ্যে আপনি আসলে দুইটা ন্যানো সিম ইউজ করতে পারবেন, বাট আপনি আসলে কোনো এসডি কার্ড ইউজ করতে পারবেন আর কি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন কার্ভটা সুন্দর, মানে হ্যান্ডফিলটা ভালো দেয়। আর উপরের মধ্যে কিন্তু আপনি নয়েজ ক্যান্সেলেশন মাইক পেয়ে যাচ্ছেন, যেটা আসলে সচরাচর এই প্রাইস রেঞ্জের আসলে ফোনে দেখা যায় না। এবং ক্লিয়ার কেস পড়ানোর পরে কিন্তু আপনি আসলে দেখতে ভালোই স্মার্ট লাগতেছিল, মানে আউট অফ দ্য বক্সে আপনি আসলে সকল অ্যাক্সেসরিজ পেয়ে যাচ্ছেন। সো এর মধ্যে 6.72 ইঞ্চের ফুল এইচডি প্লাস আপনার হচ্ছিল ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা হচ্ছিল এলসিডি ডিসপ্লে, অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে যে ওকে এই প্রাইস রেঞ্জে। এবং মজার কথা হচ্ছে যে যার রিফ্রেশ রেট কিন্তু হচ্ছিল 90 হার্জ, ম্যাক্সিমাম আপনি 90 হার্জ, বা এখানে অটো মোডে ইউজ করতে পারবেন, স্ট্যান্ডার্ড মোড আছে, হাই আছে, যেটা মন চায় আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। এবং আউটডোর ভিজিবিলিটি মোটামুটি ভালো ছিল আমার কাছে যেটা মনে হয়েছে, বাট ডিরেক্ট সানলাইট একটু সমস্যা হতে পারে, বাট এটা মোস্ট অফ দ্য টাইমই আসলে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। এবং কালার কনসেস্টও মোটামুটি ভালো। এবং মজার কথা হচ্ছে এর মধ্যে যে স্টুডিও স্পিকার ইউজ করা হয়েছে তার মধ্যে কিছু কিছু স্পেশাল ফিচার দেওয়া আছে, যেমন আলট্রা মোডে মানে 300% নর্মাল যে ভলিউম থাকে তার থেকে 300% আপনি আসলে ভলিউম বাড়ায় দিয়ে আপনি শুনতে পারবেন। মানে অনেক কন্টেন্ট থাকে যে সাউন্ড কম, বাট আপনার যদি সেটাতে সাউন্ড লাউডলি শুনতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি 300% বাড়ায় দিয়ে আলট্রা মোডে অনায়াসে শুনতে পারবেন। সো সো তার মানে হচ্ছিল যারা মিডিয়া কনজিউম করবেন তারা আসলে ফুললি স্যাটিসফাই থাকবেন। সো এখানের মধ্যে আউট অফ দ্য বক্সে আপনি আসলে অক্সিজেন OS 13 পেয়ে যাচ্ছেন, যেটা আসলে অ্যান্ড্রয়েড 13 বেসড। অ্যান্ড মজার কথা হচ্ছে আমরা কিছুক্ষণ পরে এটার আপডেট পেয়ে গেছিলাম। সো সেই আপডেট আমরা করে দেখাচ্ছি, মানে 14-এ চলে যায়, অ্যান্ড দেন হচ্ছিল অ্যান্ড্রয়েড কিন্তু 14 চলে আসছে। তার মানে হচ্ছিল আপনি কিন্তু সফটওয়্যার সাপোর্টটা ভালো পাবেন। এবং এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেটাও মোটামুটি ফাস্ট বলা যায়। আপনি দেখতে পাচ্ছেন জাস্ট প্রেস করার পরে একটু জাস্ট হাফ সেকেন্ডের মতো ডিলে হয়, দেন কিন্তু আসলে ওপেন হয়ে যাচ্ছে। এবং এর মধ্যে যেহেতু আপনি আসলে 5G সিম ইউজ করতে পারবেন, সো ফিচার প্রুফ বলা যায় আর কি, বাংলাদেশে যেহেতু 5G অ্যাভেলেবল না। এছাড়াও এর মধ্যে ওয়াইফাই 5 সাপোর্টেড পেয়ে যাচ্ছেন, মানে হচ্ছিল ডুয়েল ব্যান্ড পাবেন 2.4 GHz অ্যান্ড 5 GHz আর কি। এবং ব্লুটুথ কিন্তু পাচ্ছেন 5.3 লেটেস্ট যে ব্লুটুথ আছে সিস্টেম, সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কানেক্টিভিটির জন্য। এছাড়া হচ্ছিল আপনি পারফেক্ট জিপিএস সিস্টেম পেয়ে যাচ্ছেন, ম্যাপ ইউজের ক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম ফেস করবে না। আর প্রসেসর হিসেবে থাকতেছে হচ্ছিল মিডিয়াটেকের Dimensity 6020 7nm প্রসেসর, যেটার মাধ্যমে আপনি আসলে ডেইলি টাস্কিং সকল কাজ করতে পারবেন। এবং যদি
যদি আপনি টুকটাক গেমিং করেন তাহলে সেক্ষেত্রে মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাবেন। প্রাইস রেঞ্জ যদি আমরা চিন্তা করতে চাই তাহলে সেক্ষেত্রে মোটামুটি আপনি আসলে মিড থেকে হাই রেঞ্জে একটু গেমস খেলতে পারবেন, বাট মানে একদম হায়ার না বা প্রফেশনাল লেভেলের না, ইজ এ নর্মাল মানে ক্যাজুয়াল যদি গেমিং করেন তাহলে সেক্ষেত্রে অনেক সেটাকে আপনি আসলে কাজে নিতে পারবেন। সো ওভারঅল আপনি আসলে যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যার মানে অক্সিজেন ওয়েস, দেন হচ্ছিল প্রসেসর, দেন হচ্ছে ডিসপ্লে অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ সব কিছু মিলিয়ে দিলে আমার কাছে মনে হচ্ছে যে ডেলি টাস্কিং বা আপনি হচ্ছিল মিডিয়াও যদি কনজিউম করেন তাহলে সেক্ষেত্রে একটা বেটার পারফরমেন্স পাবেন। এবং এর মধ্যে কিন্তু যেহেতু 4 GB র্যাম এবং 128 GB স্টোরেজ, সো সেই ক্ষেত্রে একটু ঝামেলা হয় যদি আপনি আসলে মাল্টিটাস্কিং করেন। মাল্টিটাস্কিং বলতে হচ্ছিল আপনি 3-4টা অ্যাপ যদি একসাথে ওপেন করে রাখেন, তখন দেখা গেছে যে লাস্ট যে অ্যাপটা ওপেন করে রাখছিলেন সেটাকে যখন আবার পিছনে চলে যাবেন তখন সেটা আবার রিলোড নেয়। সো এটা আসলে র্যামের যে কমতিটা আছে সেটা ফিল করে। সো আমার কাছে মনে হচ্ছে এটা 6 GB হলে ভালো হতো, বাট আমার কাছে মনে হয় যারা আসলে মাল্টিটাস্কিং করবেন না বা এই ফোন দিয়ে যদি মাল্টিটাস্কিং আপনি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার আসলে এই প্যারাটা নিতে হবে না। আর এর পিছনের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা মেন ক্যামেরা, আর 2 মেগাপিক্সেলের হচ্ছিল ডেপথ সেন্সিং, আর সাথে কিন্তু আপনি আসলে এলইডি ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন। আর এটার সামনে আপনি পাচ্ছেন হচ্ছিল 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, সো যার মাধ্যমে আপনি আসলে মোটামুটি ডিসেন্ট থেকে একটু বেটার কোয়ালিটির আপনার আসলে পিকচার তুলতে পারবেন প্রাইস রেঞ্জ যদি চিন্তা করতে চাই। এবং এখানের মধ্যে বুকে এবং আলাদা সিস্টেম আছে। আমার মানে পিকচারের ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয় যে এটা হাতের উপর ডিপেন্ড করে বা আপনি আসলে কোন মুডে তুলতেছেন, কি সিস্টেম করে তুলতেছেন, কীভাবে তুলতেছেন, পোর্ট্রেট মোডে তুলতেছেন নাকি ফটোজ মোডে তুলতেছেন, সো এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই প্রাইস রেঞ্জে যে ধরনের ক্যামেরা আমরা আসলে নর্মালি দেখে থাকি সেরকম ক্যামেরাই, আর এর হামরি কোনো কিছু না, বাট একটু ইউআইটা বেটার হওয়ার কারণে বা হচ্ছিল আপনার এই যে সফটওয়্যার সাপোর্টটা একটু বেটার হওয়ার কারণে আপনি মোটামুটি যদি একটু ভালো ছবি তুলতে জানেন তাহলে সেক্ষেত্রে মোটামুটি ভালো ছবি আপনি আসলে পাবেন আর কি, ইটস ডিপেন্ড। আর এটা আসলে মানে ভালো লাইটিং কন্ডিশনে ভালো ছবি তুলে কালার কন্ট্রাস্ট এবং পারফেক্ট আছে, বাট যদি আপনি আসলে লো লাইটে ছবি তুলতে চান তাহলে সেক্ষেত্রে একটু স্ট্রাগল করে। সো এই রেঞ্জের আসলে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা মেনে নিতে হবে, কিছু করার নাই, মানে আমার কাছে যেটা মনে হয়। সো মোটামুটি আসলে কাজ চালানোর মতো বা প্রাইস রেঞ্জ হিসেবে আমার কাছে মনে হচ্ছে উপরের দিকে থাকবে যদি আপনি আসলে ছবি তুলতে পারেন। আর এছাড়া হচ্ছে ভিডিও করতে পারবেন, দুইটাই ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুইটা দিয়ে 720p এবং হচ্ছে হাইয়েস্ট 1080p পর্যন্ত 30fps আপনি আসলে রেকর্ড করতে পারবেন। এবং এছাড়া আরও অনেক অপশন আছে, স্লো মোটর অপশন আছে, যদি আপনার প্রয়োজন হয় সেটা ইউজ করতে পারবেন। সো আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি রেঞ্জের না, মানে একটু লো কোয়ালিটির ভিডিও আপনি রেকর্ড করতে পারবেন। আর এর মধ্যে যেহেতু 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, সো 1.5 ডেন্স অনায়াসে আপনি আসলে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তারপর এটা আপনার ইউজের উপর ডিপেন্ড করে। আর চার্জিং যেহেতু 33 ওয়াটের 5000 পেয়ে যাচ্ছেন, সো আমার কাছে মনে হচ্ছে যে বিন্দাস। সো এই ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এই ফোনের মধ্যে কী কী আছে। সো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে একটা পারফেক্ট বাজেট স্মার্টফোন। সো এই ক্ষেত্রে একটা জিনিস আমার কাছে কমতি মনে হয়েছে যে এটার মধ্যে যদি আসলে 4 GB র্যামের জায়গায় 6 GB দিত তাহলে সেই ক্ষেত্রে আমি আসলে বলতে পারতাম যে এটা আসলে ফুললি স্যাটিসফাইড একটা ফোন। এবার সে হচ্ছে প্রাইস আসলে 16,000 টাকা, মানে 15,999 টাকা। তো আমার কাছে মনে হচ্ছে যে এই বাজেটের মধ্যে আপনি হচ্ছিল ভালো প্রসেসর, ভালো ডিসপ্লে, মোটামুটি ক্যামেরা, মানে আপনার হচ্ছিল পারফরমেন্স অ্যান্ড হচ্ছিল সাউন্ড কোয়ালিটি ভালো চাচ্ছেন, মিডিয়া কনজিউম বেশি করে, দেন হচ্ছিল আপনার বেশি ব্যাটারি ব্যাকআপ লাগে, খুব দ্রুত চার্জ করতে চান। সো ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে এমন একটা ফোন যেটা আপনি আসলে কনসিডার করতে পারেন। এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এই স্মার্টফোনকে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। সো আজকে এই পর্যন্তই। অ্যাকচুয়ালি ওয়ানপ্লাসের এই ফোনটা আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।